বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বোধহয় এটা দ্বিতীয় ক্লাস না তৃতীয় ক্লাস না, আজকে বোধহয় তৃতীয় ক্লাস স্যার। তৃতীয় ক্লাস অনলাইনের মাধ্যমে নিচ্ছি। যা হোক একটা কি বলা যায়, নতুন আঙ্গিকে, নতুন অবস্থায়। একদিক দিয়ে ভালো লাগছে, আবার খারাপও লাগছে। ভালো লাগছে বলতে অনলাইনে হলেও ক্লাসটা চলছে, দেশের পরিস্থিতি যদি খারাপ। করোনা কেসেস তো আগে তো শুনতাম রেডিও টিভিতে, এখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কলিগ, হ্যাঁ, স্টাফ সবার মধ্যেই এখন শোনা যাচ্ছে। এনিওয়ে, আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখুক এবং সুস্থ রাখুক। আহ, তোমরাও আশা করি ভালো আছো। আহ, এবার রেজিস্ট্রেশন করছে কতজন এটা জানো? কতজন টোটাল রেজিস্টার স্টুডেন্ট আছে? 34 জনের মতো না? আচ্ছা, ঠিক আছে। 34 জনের মধ্যে 23 জন, একটু যদিও সংখ্যায় কম। আহ শতকরা হয়তো 10 জন, আমরা মনে করি 10-12 জন অ্যাটেন্ড না করতে পারে। কারণ এটা তো অনলাইনে, বাসা থেকে ক্লাস করবে, সেটাও না করতে পারে, হয়তো টেকনিক্যাল কজ কিছু থাকতে পারে। আচ্ছা, তো আমি স্লাইড শেয়ার করছি। আচ্ছা, স্লাইড শেয়ার করার আগে জাস্ট একটা আমার কাজ করে কিনা এটা একটু দেখে নিচ্ছি। হোয়াইট বোর্ডটা কাজ করে কিনা। হোয়াইট বোর্ড কাজ করতেছে, তাই তো? জি স্যার। তাহলে আমি পিপিটি ফাইল তো দেখাবোই, যদি যখন দরকার হবে তখন আমি এইভাবে করব। ঠিক আছে। আহ আমরা আজকে পড়বো হলো ইঞ্জিনিয়ারিং এথিক্স। আগের দিন ইন জেনারেল কিছু সাইকোলজি রিলেটেড বিষয় আমরা পড়েছি। বিভিন্ন কয়েকজন সায়েন্টিস্ট যারা মানুষের সাইকোলজি, যেহেতু ডেভেলপমেন্টের ক্ষেত্রে হিউম্যান বিং এর ডেভেলপমেন্ট বা গ্রুপ অফ পিপলের ডেভেলপমেন্ট, এটা একটা সাইকোলজির সাথে রিলেটেড। আগে মনে করা হতো সাইকোলজি শুধু বোধহয় কি বলা যায় ডাক্তাররা পড়বে বা এই জাতীয়, কিন্তু এখন এইটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং টিচার্স, এদেরও সাইকোলজি তো পড়তে, সাইকোলজিও পড়ার দরকার আছে। হিউম্যান বিহেভিয়ার, তারপরে যারা স্টুডেন্টস তাদের বিহেভিয়ার, আবার তাদের এক একজনের এক এক রকমের ক্যাপাবিলিটি আছে, সেই সমস্ত জিনিসগুলোও যাতে আইডেন্টিফাই করা যায়, সেই জন্য সাইকোলজি ম্যাটারটাও এর সাথে এঙ্গেজড আছে। এই জন্য ইঞ্জিনিয়ারদেরও এথিক্স এবং তার সাথে সাইকোলজি, এই সমস্ত বিষয় আমাদের জানতে হবে। এবং এটা, এই যে এই এথিক্স কোর্সটা আমাদের ডুয়েটেও ইন্ট্রোডিউস করা হয়েছে, যদিও ল্যাব আকারে, যেহেতু আমাদের থিওরি কোর্স 5টার বেশি কোয়ার্ট সেমিস্টার নেওয়ার সুযোগ নাই। এই জন্য আমাদের একটা প্রফেশনাল এথিক্স, এই যে একটা নাম দিয়ে আমাদের একটা কোর্স চালু করা হয়েছে এই সেমিস্টার থেকে। তো তোমাদের আগে থেকে আছে, এটা ভালো। গত সেমিস্টারে, গত ইয়ারও আমি পড়াইছি। যদিও বই পুস্তক নাই, আমরা চেষ্টা করব সিলেবাসকে ম্যাচ করে বিভিন্ন ম্যাটেরিয়াল বিভিন্ন জায়গা থেকে নিয়ে পড়ানোর জন্য, বিশেষ করে সাইবার রিলেটেড। ইঞ্জিনিয়ারিং এথিক্স এর পরে আমরা সাইবার রিলেটেড জিনিস আস্তে আস্তে পড়বো, বা কম্পিউটার সায়েন্সের সাথে যে সমস্ত জিনিসের রিলেশন আছে সেগুলো পড়বো। তার সাথে প্রথমে ইঞ্জিনিয়ারিং এথিক্স। ইঞ্জিনিয়ারিং এথিক্স তার মানে an introduction to ethics and its relevance to the profession of engineering. দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত যে সমস্ত এথিক্স রিলেশনস আছে, সেই সমস্ত বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। The engineering profession
আহ, আমরা আমাদেরকে কিভাবে চিন্তা করি, এটাই একটা কোশ্চেন যদি করি, তাহলে ইঞ্জিনিয়াররা কেমন হবে? দে আর প্রবলেম সলভার্স হবে। দে উইল বি দ্য প্রবলেম সলভার্স। ইঞ্জিনিয়ার হবে প্রবলেম সলভার্স। তারপরে ইঞ্জিনিয়ারিং ইজ এনজয়েবল বিকজ এটা প্র্যাকটিক্যাল, অনেক চ্যালেঞ্জ আছে, সেই জন্য এটা ইঞ্জিনিয়ারিংটা কিন্তু অনেকে এনজয় করে। বিশেষ করে যারা বিভিন্ন কোম্পানিতে, আমাদের ডুয়েটের ছাত্রদেরকেও অনেকে দেখেছি যে যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে গিয়েছে, বিভিন্ন প্রাইভেট অথবা পাবলিক কোন অর্গানাইজেশনে, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায়, তো তারা এটাকে একটা প্যাশন হিসাবে অনেক ধরনের প্রবলেম সলভ করছে। আকি যে আমাদের একজন ছিলেন ছাত্র, পাশ করা অনেক আগের, তো সে আকিজের অনেক কিছু করে দিয়েছে যেটা আকিজ আগে ছিল না। তো পরবর্তীতে সে অবশ্য চাকরি ছেড়ে দিয়ে এখন নিজে কনসালটেন্সি করে, মানে কি বলে, ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যেসব প্রবলেম আছে সেই সমস্ত ইনস্টলেশন, মেইনটেনেন্স ইত্যাদি বিষয়ে সে এখন কনসালটেন্ট হয়ে গেছে। তো এরকম বেশিরভাগই অনেক জায়গায় ইঞ্জিনিয়াররা কি করে, নট অনলি প্রবলেম সলভার বা অলসো এনজয় দেয়ার দেয়ার জব। এইটাকে ল্যাটিন ভাষায় বলে স্পিরিট ডি কর্পস, মানে নট অনলি এনজয়েবল বাট অলসো ফিলিং অফ প্রাউড অ্যান্ড লয়ালটি শেয়ার্ড বাই দ্য মেম্বার্স অফ এ গ্রুপ। তার মানে আমাদের যে ইঞ্জিনিয়ারিং এর একটা গ্রুপ আছে, আইএবি প্লাস আদার্স, হয়তো সিএসসি, কম্পিউটার সোসাইটি, এই জাতীয় যা কিছু আছে, তার সাথে আমরা এটাকে এনজয় যেমন করি, সাথে সাথে আমরা কম্পিউটার সায়েন্টিস্ট হিসাবে এবং কম্পিউটার সায়েন্সের সাথে জড়িত হিসাবে আমরা এটাকে হতাশ না, বরঞ্চ উই আর ভেরি হ্যাপি এবং আমরা প্রাউড ফিল করি। আহ, এই দু একদিন আগে আমাদের এক প্রফেসরের ছেলেরা আসছিল, তিনজন ছেলে। একজন ছেলে কম্পিউটার সায়েন্সে পড়ে ইন্ডিয়াতে, আর একজন বাংলাদেশে বুয়েটে এসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে। তো ছোট ছেলেটা এবার এসএসসি পরীক্ষা দিছে, তো তাকে আমি প্রশ্ন করলাম, তুমি কি হতে চাও? সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললো যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই। আমি বললাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কেন হবা? কম্পিউটার সায়েন্স কেন পড়বা না? তো সে জবাব দিতে পারছে না। তো আমি বললাম যে তুমিও কম্পিউটার সায়েন্স পড়ো, তোমার বড় ভাই যেহেতু কম্পিউটার সায়েন্স পড়তেছে, তুমিও পড়ো, তাহলে হবে কি দুই ভাই মিলে একটা সফটওয়্যার ফার্ম চালাইতে পারবা। তো এইটা আবার তার বড় ভাইয়ের খুবই ভালো লাগছে, বল যে তোমরা যদি কোম্পানি খুলতে না পারো, আমি তোমাদেরকে হেল্প করবো। যদি আমি সরকারি চাকরি করি, আমি হয়তো ওইভাবে হেল্প করতে পারবো না, বাট কনসালটেন্ট হিসেবে থেকে তোমাদের হেল্প করতে পারবো এবং ভালো কিছু দেশকে উপহার দিতে পারবো। তো তার বড় ভাই যে ইয়েতে পড়ে, ইন্ডিয়াতে একটা ইউনিভার্সিটিতে পড়ে, তো সে খুব খুশি, বল যে ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু বলছেন, খুব ভালো লাগলো কথাটা শুনে, আমি আমি আপনার সাথে আছি। তারপরে তো তখন ওই ছেলেকে বললাম যে তুমি যদি সিএসসি পড়ো, মানে এসএসসি পড়তেছে, যদি ইঞ্জিন মানে ইন্টারমিডিয়েট ভর্তি হবে, তো তার মানে আমরা প্রাউড ফিল করি। আমি যখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হলাম, ভর্তি হওয়ার আগে আমি মেডিকেল, ঢাকা ভার্সিটি, বুয়েটে সিভিল, ঢাকা ভার্সিটিতে ফার্মাসি, মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, এগ্রিভার্সিটিতে ডিভিএম, যেটা ফার্স্ট চয়েস থাকে সাধারণত, এরকম ভাবে সব জায়গায় চান্স পাই। তো পরে এবং খুলনা ভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পাই। তখন আমার বড় ভাই, উনি ডাক্তার, আর্মিতে ডাক্তার ছিলেন। তখন ইন্টারমিডিয়েট করে তখন বোধহয় মেজর ছিলেন। তো তখন উনি আমাকে বললেন যে না, তুমি ইয়ে পড়তে হবে, তুমি কম্পিউটার সায়েন্স পড়ো, বুয়েটে সিভিল পড়ার দরকার নাই। আর ডাক্তার আমি পছন্দ করি না, ডাক্তারদের লাইফ চ্যালেঞ্জও আছে, বড় হইতে পারে না, পয়সা পাতিও সেইভাবে কামাই করতে পারে না সৎভাবে। হয়তো প্রফেশনের সাথে ই করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, তার চেয়ে তুমি ডাক্তার হওয়ার দরকার নেই, ইঞ্জিনিয়ার হও, কম্পিউটার সায়েন্স পড়ো, তুমি খুলনা ভার্সিটিতে যাও, একটা নতুন সাবজেক্ট, খুবই ভালো। তো উনি আবার ওই যে ইয়েতে মিশনে গেছিলেন কুয়েতে, তো সেখানে কম্পিউটার মানে ওইখানে ওই সেই 94 সালেই ওইখানে তোমার মানে বিভিন্ন শপিং মলে সব জায়গায় কম্পিউটারের ব্যবহার ছিল, মানে ওইটা দেখে উনি খুবই ইমপ্রেস ছিলেন যে এগুলো তো ভালো ব্যবহার বাংলাদেশে সম্ভব। তো সেই হিসাবে আমাকে উনি খুলনা ভার্সিটিতে পাঠাইলেন, যদিও অনেকে কেউ কেউ আমাকে
একটু ভর্ৎসনা করছি, তুমি বুয়েট ছেড়ে তুমি এই সেই খুলনা ভার্সিটি কোথায় পাড়াগাঁয়ের মধ্যে সেখানে চলে যাচ্ছ। কিন্তু আমি এনজয় করেছি। এখনো স্টিল উই আর এনজয়িং। হ্যাঁ, বিভিন্ন লাইনে উই আর ডেভেলপিং অলসো। যদিও কিছু, কিছু প্রতিবন্ধকতা আছে। তোমরা হয়তো জানো গত কয়েকদিন আগেই এই একটা পোস্টে আমাদের সিএসসির যে একটা পোস্ট ডাটা অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এরকম বেশ কয়েকটা পোস্টে তোমার এই সিভিল অ্যাডমিনিস্ট্রেটর তার মানে টিএনওদেরকে নিয়োগ দিচ্ছে। তো এটা নিয়ে সারা বাংলাদেশের আইবি, কম্পিউটার সোসাইটি এবং ইঞ্জিনিয়ারিং ফোরাম থেকে খুব মারাত্মকভাবে প্রতিবাদ যাচ্ছে। তো আমাদের প্রতিবাদ করা উচিত। যে ইঞ্জিনিয়ারের কাজ যদি মানে ওই আমাদের বলে যে ছাগল দিয়ে কখনো ধান পাড়ানো হয় না। ধান পাড়ানোর জন্য তো ওই বলদ লাগবে বা গরু লাগবে, তাই না? মানে এটা অর্থ হলো যে যাকে দিয়ে যেটা করানো উচিত বা যে যার দ্বারা যেটা সেটা দিয়েই করতে হবে, তাই না? অর্থাৎ যার যে কাজ সে সেটা করবে। সেই জন্য উই আর ফিলিং প্রাউড। ইঞ্জিনিয়ারিং বেনিফিটস পিপল, প্রোভাইডস এ পাবলিক সার্ভিস। ইঞ্জিনিয়ারদের কাজ কি? পিপলের বেনিফিট করা, হ্যাঁ, লোকদেরকে বেনিফিট করা, বেনিফিটস অফ পিপল, প্রোভাইডস পাবলিক সার্ভিস। হ্যাঁ, ইঞ্জিনিয়ারদের কাজ হইলো যে সার্ভিসটা সেটা আহ লোকদেরকে সেবা করা, বেনিফিটস অফ পিপল মেইনলি। থাউজেন্ডস অফ পিপল বেনিফিটেড। একজন ডাক্তার হয়তো একজন রোগীকে হেল্প করতে পারবে বা হয়তো যারা হসপিটালে ভর্তি হবে তাদের, কিন্তু একটা রাস্তা যখন বানালো একজন ইঞ্জিনিয়ার তো তার দ্বারা লক্ষ লক্ষ লোক বেনিফিটেড হচ্ছে। একটা সফটওয়্যার তৈরি হলো, পুরো কান্ট্রির লোক বেনিফিটেড হয়ে গেল। তো এইভাবে ইঞ্জিনিয়ারিং people benefits engineering professionals benefit the people and provides a public service. Engineering provides the most freedom of all professions. আমাদের কিছু ফ্রিডমও থাকে, তাই না? এটা 1976 সালে একজন বলছে কিছু ফ্রিডমও আমাদের আছে। একটা ডিজাইন করবে তো সেখানে বিউটিফিকেশন এন্ড আদার্স মিলে তো তাকে অনেক ফ্রিডম দেওয়া হয়। আর ইঞ্জিনিয়ারিং যে অনারেবল প্রফেশন, ইঞ্জিনিয়ারিং ইজ অ্যান অনারেবল প্রফেশন ওয়ার্ল্ড ওয়াইড। এটা শুধু এখানে না, আমি কোরিয়াতে যে ছিলাম প্রায় সমস্ত ইউনিভার্সিটিতেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলাতে তোমার স্কলারশিপ ছিল। সমস্ত মানে টেকনিক্যাল যে কোনো সাবজেক্টে আসলেই সে স্কলারশিপ পায়। কোরিয়ান ছাত্ররাও আর বিদেশিরা তো বিদেশিরাও মানে ইঞ্জিনিয়ারিং হলে তখন সে স্কলারশিপের একটা কোয়ালিফাই করে বা বিভিন্ন প্রজেক্টেও সে স্কলারশিপ পায় এভাবে। তো তাহলে সমস্ত দেশেই, এবং ইঞ্জিনিয়ারিং ছাড়া তো কোনো দেশের উন্নয়ন সম্ভব। তুমি যদি এগ্রিকালচারে দাও সেখানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ছাড়া আহ, শুধুমাত্র এগ্রিকালচারের ডেভেলপমেন্ট হবে না, তার মধ্যে ইঞ্জিনিয়ারিং জড়িত। সেখানে ইরিগেশন, তারপরে ড্রেনেজ, ওয়াটারিং, আর অনেক কিছু তারপরে যন্ত্রপাতি। এখন তো আমরা বাংলাদেশে একদম গ্রামে গঞ্জে পর্যন্ত তোমার ইঞ্জিনিয়ারিং যে সমস্ত কি বলে হারভেস্টিং, কি বলে এটাকে, ধান কাটার যে মেশিন, ধান বোনার মেশিন, এই সমস্ত জিনিসও এখন গ্রামে গ্রামে চলে যাচ্ছে বিকজ বাংলাদেশেও ক্রাইসিস অফ ওয়ার্কারের ক্রাইসিস দেখা যাচ্ছে। হয়তো অন্য প্রফেশনাল লোকজন চলে যাচ্ছে ধান কাটার বা ধান, অথচ এটা একটা অত্যন্ত জরুরি। কৃষি খাত যদি বাই চান্স ফল করে তাহলে তো সারা বাংলাদেশে অভাব দেখা দিবে। তো এটা একটা বিষয়। তাহলে ইঞ্জিনিয়ারিং ইজ অনারেবল প্রফেশন। পাবলিকরা, হাউ দি পাবলিক ভিউজ দ্য ইঞ্জিনিয়ারিং, এটা এটা হয়তো কোনো কোনো সায়েন্টিস্টের বক্তব্য। দ্য ইঞ্জিনিয়ার্স রোল কি কি হবে? ইঞ্জিনিয়ার্স অ্যাজ এ ইউটিলিটারিয়ানস, তার মানে তারা দেখে যে সবচেয়ে ভালো বেস্ট কোনটা হবে, কোনটার উপযোগিতা ভালো। অনেকটা আমরা কম্পিউটার সায়েন্সের ভাষায় বলি ফিজিবিলিটি, সবচেয়ে ভালো ফিজিবল কোনটা, কোন সলিউশনটা সবচেয়ে ফিজিবল, সেই সমস্ত বিষয় বিবেচনা করাটা এটাও ইঞ্জিনিয়ারদের প্রফেশনের সাথে জড়িত। তো সবাই বা অন্য প্রফেশনের লোকজন চিন্তা করে যে দে ক্যান সলভ আওয়ার প্রবলেম উইথ সুইটেবল সলিউশনস, উইথ সুইটেবল সলিউশনস ফর মি। এবং একটা বাড়ি ডিজাইন করতে গেলেও সে আমাদেরকে বলে যে ইয়ে করতে, কি বলে, কি চায়, আমাদের একটা ডিমান্ড চায় যে এই ঘর কয়টা ঘর রুম হবে, কি ধরনের চান, কয়টা ফ্ল্যাট ফ্ল্যাট চান, মানে একটা প্রিলিমিনারি কয়তলা করতে চান, এই সমস্ত বিষয় কিছুটা তারা
একটা মানে নিয়ে যেহেতু কি বলে ফিডব্যাক নিয়ে যেহেতু কাজ করে, এটা ইঞ্জিনিয়ারদের বৈশিষ্ট্য। আমরা যদি কম্পিউটার সায়েন্সে কোনো সফটওয়্যার চাই তা বানাতে চাই, তাহলে তোমরা সফটওয়্যার পড়ছো বোধহয়, তাই না? ইনফরমেশন সিস্টেম ডিজাইন। সেখানে বলা হয় যে কি বলে এটার নাম? উম ওটাকে কি বলা হয়? অ্যানালাইসিস লেভেলে, হ্যাঁ? অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলে। তো শুরুতে ইউজারের কি রিকোয়ারমেন্ট এটাকে ভার্বালি এবং লিখিতভাবে শুনে নিতে হয় যে তারা কি চায়, কি ধরনের ইনপুট চায়, কি ধরনের আউটপুট চায়, কি ধরনের ডকুমেন্ট চায়। ইউজারের জন্য কি ধরনের সার্ভিস চায়, স্টাফদের জন্য কি ধরনের সার্ভিস চায়, এই সমস্ত বিষয় সাধারণত নিয়েই তারপরে একটা সলিউশন বা একটা ড্রাফট তৈরি করা হয়। ইঞ্জিনিয়ার্স অ্যাজ পজিটিভিস্ট, আমরা সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করি, যে যাতে করে সেটা সলিউশনটা বাস্তব হয়, বাস্তবসম্মত হয় এবং আহ, এবং সেটা কি বলা যায় এবং পজিটিভ রেজাল্ট আসে সেখান থেকে, সবচেয়ে ভালো বেস্ট ইউটিলাইজেশন হয়। যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে চিন্তা করো, তাহলে তারা চিন্তা করে ল্যান্ডের প্রপার ইউটিলাইজেশন হোক, সবচেয়ে ভালো স্ট্রাকচার তৈরি হোক, তারপরে হাওয়া বাতাস ইত্যাদি বিষয় অনেক কিছুই, তার মানে বাস্তব। যেমন বাংলাদেশে বা দক্ষিণে হাওয়া যাতে ঢুকে সেই সমস্ত বিষয় লক্ষ্য করে যখন ঘর ডিজাইন করা হয়, বাড়ি ডিজাইন করা হয়, তখন দক্ষিণ দিকে যেন কোনো পাক ঘর না থাকে, টয়লেটও পারতে মানে দক্ষিণ দিকে না দেওয়া, যাতে করে কোনো দুর্গন্ধ অথবা রান্নার যে ধোয়া বা এই সমস্ত জিনিস যাতে ছড়াই না করতে পারে। এই জন্য সাধারণত টয়লেট বা এগুলা উত্তর পশ্চিম এই সমস্ত মানে বিল্ডিং এর পিছনে বা এমন ডিরেকশনে, যাতে দক্ষিণে হাওয়া বা পূবালি হাওয়ার মানে না হয়, কি বলে ওই হাওয়ায় যদি দুর্গন্ধ আমাদের মধ্যে না আসে। এই আর ইঞ্জিনিয়ার অ্যাপ্লাইড ফিজিক্যাল সায়েন্টিস্ট, তার মানে ধরো থিওরিটিক্যাল একটা জিনিস হয়তো অন্য কোনো সায়েন্টিস্টরা কি করলো, থিওরি দিল বা তারা একটা কি বলা যায়, থিওরি ক্রিয়েট করলো। হ্যাঁ হ্যাঁ, তারা একটা থিওরিটিক্যালি সেটা তৈরি করলো এবং তারা ল্যাবরেটরি লেভেলে তৈরি করলো, কিন্তু সেটা অ্যাপ্লিকেশন কিভাবে হবে, মানুষের উপকার কিভাবে হবে, বা এটা সোসাইটির উপকার বা কেমনে হবে, সেটা ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু নট পসিবল টু ডু। তুমি যত কিছুই বলো, হয়তো সায়েন্টিস্টরা উইন্ড মিলের ইটা হয়তো তারা নিজেরা তাদের ইয়েতে আবিষ্কার করছে, ল্যাবরেটরিতে আবিষ্কার করছে, কিন্তু এটা কোথায় স্থাপন করা হবে, তার বেস কত হবে, হাইট কত হবে, কি পরিমাণ লোড হবে, এই এই সমস্ত কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্লাস সিভিল ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, যাতে বড় বড় উইন্ড টারবাইন যেখানে কাজ করে সেখানে সব ধরনের মানে ইলেকট্রিক্যালও লাগে, মেকানিক্যাল। ইলেকট্রিক্যাল হলো সাপ্লাইটা কোন দিক থেকে, মানে প্রোডাকশনটা কোথা থেকে কোথায় যাবে, কোথায় জমা হবে, এই সমস্ত বিষয়। মেকানিক্যাল যদি রোটেশন আছে এবং এখানে একটা মোটর তৈরি, মানে ওই যে রোটেশন হয়, যে এগুলা, তার মানে engineers rule as the applied physical scientist. We are the physical scientist. অন্যরা হইলো পিওর সায়েন্স, আমরা হইলাম অ্যাপ্লাইড সায়েন্স। তাহলে ইঞ্জিনিয়াররা হলো অ্যাপ্লাইড সায়েন্স, কোন একটা থিওরি আবিষ্কার হলো সেটা। এমনকি এই যে কম্পিউটার সায়েন্সে যদি আসো, আমরা পিওর সায়েন্টিস্টদেরকেও সাপোর্ট দিচ্ছি কিভাবে জানো? তাদের পিওর সায়েন্সের বহুত কিছু আমরা সিমুলেটর বানাই দিছি, যেগুলো ফর্মুলা দিয়ে তৈরি করা যায়, এরকম হাজার হাজার সিমুলেটর আছে। কেমিক্যালের রিয়াকশন কিভাবে হবে, নিউক্লিয়ারের রিয়াকশন, চেইন রিয়াকশন কিভাবে, কোনটা পরে কি হবে, এগুলো সমস্ত কিছু সিমুলেশন এখন কম্পিউটার দ্বারা সম্ভব। এবং ফিজিক্সের অনেক সিমুলেশন আছে, মিসাইল, এটা তো আসলে অ্যাপ্লাইড ফিজিক্স, কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স হলেও এটার যদি সিমুলেটর বলা হয়, সিমুলেটর তো নিশ্চয়ই কম্পিউটার সায়েন্সের একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে না? তো স্যার এই জন্য এয়ারপ্লেন হ্যাঁ সিমুলেশন আছে স্যার, এয়ারপ্লেন সিমুলেশন স্যার হ্যাঁ, এটা। এয়ারপ্লেন সিমুলেশন আছে, প্লেনেরও সিমুলেশন আছে। আগে সিমুলেটর দিয়ে তৈরি হয়, সেখানে একদম পুরা একদম প্রিসিশন লেভেল, একদম মিলিমিটারও না ন্যানোমিটার লেভেলেও এটা প্রিসিশন করা সম্ভব, একদম এভরিথিং। তারপরে বায়ুর চাপ টাপ এই সমস্ত দিয়ে দিলে সে কোন ডিরেকশন যাবে, কতটুকু স্পিডে যাবে, সমস্ত কিছু এখন ম্যাথমেটিক্যালি, যেহেতু ম্যাথমেটিক্সটাই তো তোমার কম্পিউটার সায়েন্সে আসার পরে এগুলা নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর অ্যাপ্লিকেশনও হচ্ছে, তাই না? তাহলে কম্পিউটার সায়েন্টিস্টের তো আমরা অ্যাপ্লাইড নানান ভাবে, আমরা বিশেষ করে আমরা কম্পিউটার সায়েন্টিস্টরা ব্যাপকভাবে এখন
তোমার এই যে মাইক্রোপ্রসেসর বলো, এটা তো ডিজিটাল বা ইলেকট্রিক্যালের সাথে ইলেকট্রনিকের সাথে জড়িত, কিন্তু অথচ ওইটার যত সিমুলেটর আছে সব সি তে লেখা বা সি প্লাস প্লাসে লেখা। তাহলে যত সিমুলেটর আছে সব, এমনকি যে ভিএলএসআই যে সার্কিট তৈরি হয় তার যে প্রোগ্রামিং, ভিএইচডিএল বা এই জাতীয় আরো অন্য কিছু থাকতে পারে, এইগুলা সবই কিন্তু একদম সিম্পল প্রোগ্রামিং, এবং সেইগুলোর আগে সিমুলেশন হয় আর কম্পিউটারে, আগে রেজাল্ট দেখায়, এরিয়া কতটুকু নিবে, হাইট কতটুকু নিবে, পাওয়ার কতটুকু নিবে, এটা আউটপুট কি হবে, কখন 1 হবে 2 হবে, মানে 1 হবে 0 হবে, এই সমস্ত কিছু এটা ইয়েতে সম্ভব। কি বলে এটাকে, কম্পিউটার সায়েন্স, আমরা যে আছে ওটার নাম কি, আমরা যে সিমুলেটর তৈরি করতে পারি ওইভাবে প্রপার ডিজাইন করে একদম প্রিসিশন লেভেলে আমরা করা সম্ভব। I said this rule does not mesh well with an overarching social science bias of public. তো এইটা এমন নয় যে মানে আমরা কিছু কিছু সোশ্যাল সায়েন্সের ব্যাপারও রয়ে গেছে, যেহেতু পাবলিক রিলেশন আছে, তাই না? ইঞ্জিনিয়ারিং যখন কাজ করবে, লেবার নিয়ে কাজ করবে, পাবলিক নিয়ে কাজ করবে, তো সেই ক্ষেত্রে আহ, মানে তাদের সাথে এটা হওয়ার কোনো কারণ নাই। এই যে এই রুলগুলা কি বলা যায়, ডাজ নট বায়াস দ্য পাবলিক, এবং উই আর রেশনাল। রেশনাল মানে এটা হলো যুক্তিসঙ্গত কাজ। রেশনাল বলা হয় যে হিউম্যান বিং আর রেশনাল। রেশনাল মানে তারা যুক্তি বুদ্ধি দিয়ে কাজ করে, এটাকে বলা হয় রেশনাল। হ্যাঁ, তো ইঞ্জিনিয়ার্স আর রেশনাল এবং প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক বলা হয় যে তারা শুধু থিওরিতে বিশ্বাসী না, প্র্যাকটিক্যালে বিশ্বাসী। যেমন আমি যখন কোনো একটা সফটওয়্যার বা সামথিং কিছু করি, ইনস্টল করি বা করি, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল করে রেজাল্ট না হয় ততক্ষণ ছাত্রদেরকে বা যাকে নিয়ে কাজ করি বা যিনি ইনস্টল করে দিয়ে গেলেন বলে, না বসো, এটা আমি দেখি, চালাই দেখি চলে কিনা, এভরিথিং ওকে আছে কিনা, সেটআপ ঠিক আছে কিনা। মানে অর্থাৎ তুমি শুধু লাগাই দিয়ে গেল হয়ে গেল এরকম না, একদম প্র্যাকটিক্যালি ইট ইজ ওয়ার্কিং অন নট, এইটাও আমরা দেখার জন্য চেষ্টা করি, তাই না? শুধু হয়ে গেল তা না। এটা এই যে ইয়ের মানে প্র্যাগম্যাটিক অর্থ হলো ব্যবহারিক, দ্যাট মিন্স অ্যাপ্লাইড। এটা অ্যাপ্লাইড এর আরেকটা ওয়ার্ড, প্র্যাগম্যাটিক। লজিক্যাল এন্ড সিস্টেমেটিক, এমন না যে একটা হুইমজিক্যালি আচ্ছা হবে এরকম করেই তো করে আসছে, এরকমই করে আসছি আমরা তো বছরের পর বছর, 100 বছর যাবত করতেছে, আমার বাপদাদারা করছে। তা আমরা ইঞ্জিনিয়াররা সেই বাপদাদার কথাটা মানি না, আমরা বলি যে না ঠিক আছে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তাই না? এই জন্য ওই যে সয়েল টেস্ট করে, যখন বিল্ডিং তৈরি করবে তখন সয়েল টেস্ট করে যে মাটির কোথায় কোন ধরনের প্রেসার নেওয়ার ক্ষমতা রাখে, তো সেইভাবে তারা ওইখানে লাগবে কিনা, পাইলিং লাগবে কিনা ইত্যাদি, সমস্ত কিছুই সিস্টেমেটিক এন্ড লজিক্যাল। লজিক্যাল অ্যাপ্রোচ টু প্রবলেম সলভিং tend to alienate the engineer from the public. এখন পাবলিক একভাবে চিন্তা করবে, আরে বাবা আমরা এইভাবে তো করে আসছি, হ্যাঁ, একজন মিস্ত্রি ইঞ্জিনিয়ার উল্টাই দিবে। তবে হ্যাঁ, কিছু কিছু ইঞ্জিনিয়ারের বাস্তব জ্ঞান কিছুটা কম আছে। যেমন আমার বড় ভাই যখন ওই যে আর্মি অফিসার যিনি ছিলেন, উনি ডিএইচএস বাড়ি করবেন, তাকে ইঞ্জিনিয়ার ডিজাইন দিছে। তো সে দেওয়ার পরে তো তখন আমাদের মানে আমার মেজো ভাই ওইটার সাথে জড়িত ছিলেন, বড় ভাইয়েরকে হেল্প করার জন্য। আলাপ সালাপ করে আমার মেজো ভাই বললো যে আচ্ছা, এই যে ধরেন আরেকটা রুম যদি দিতেন, ধরেন এখানে আমার মা আসলো অথবা ভাইয়ের মানে আমার ভাইয়ের শাশুড়ি আসলো, তো কোন রুমে থাকবে সেটা একটা ব্যবস্থা, সেটাও অ্যাটাচ বাথরুম হইতে হবে, তো ছোট হোক কিন্তু একটা রুম থাকতে হবে। তো বলছে এরকম লাগবে নাকি, বলছে লাগবে না। তখন মেজো ভাই জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনার বাসা কোথায়, কোন জায়গায়, আপনার গ্রামের বাড়ি কোথায়, আপনার বাসায় কোনোদিন গ্রামের থেকে কোনো লোকজন আসছে? বলছেন 17 বছর যাবত আসে না। আমরা তাইলে আপনি কি বুঝবেন, একজনের বাড়িতে তার মা বা বাপ এরকম একজন সিনিয়র অথবা তার শ্বশুর শাশুড়ি এরকম সিনিয়র কোনো মেম্বার আসতে পারে, বেড়াইতেও আসতে পারে, কাজেও আসতে পারে, তো তার জন্য তো একটা আলাদা সেপারেট রুমের দরকার আছে। অথবা মেজু ভাই বললো যে ধরেন আপনি বুড়ো হয়ে গেলেন, আপনার ছেলে মেয়ে এই বাড়ির দখল নিয়ে নিল, তখন আপনার জন্যই তো একটা রুম দরকার আছে, সেই রুমটা কই? তারা তো সংসারে কর্তা হয়ে যাবে, আপনার তো একটা অন্য রুমে দিয়ে দিবে, তো সেই রুমটা তো তৈরি করার দরকার আছে। যাই হোক, পরে অনেক চিন্তা ভাবনা করে ছোট একটা রুম বানাইছে পরে।
10 ফিট বাই 11 ফিট বা 10 ফিট বাই 10 ফিট এরকম। তো যাই হোক তবুও শেষে করছে, কিন্তু তার মাথায় যেহেতু এগুলো ছিল না, বাস্তবে তার জ্ঞান নাই। এরকমও হতে পারে যে প্র্যাকটিক্যাল বিল্ডিং বানানোর প্র্যাকটিক্যাল নলেজ আছে, কিন্তু তার নাই, কি বলে আরো যে বাস্তবতা অনেক কিছু চিন্তা করতে হয় এরকম তার ছিল না। যাই হোক, এটা হতে পারে, সেটা হলো তার যে ইঞ্জিনিয়ারিং নলেজের ক্রাইসিস তা না, বাস্তবের কিছু জ্ঞান। আমরা যারা দিনদার তারা চিন্তা করে যাচ্ছে কিভাবে করলে একটু পর্দা রক্ষা করা যায়, একজন গেস্ট আসলে তার সাথে যেন ভিতরের বাড়ির রিলেশন না থাকে, সেইভাবে কিভাবে ডিজাইন করা যায় এটা আমরা ইঞ্জিনিয়ারকে বলে দেই, যে পর্দা পশিদা কিভাবে রক্ষা হবে সেটাও যেন কি করা যায়, অর্থাৎ একজন গেস্ট কে সেপারেট করে তাকে তার বাথরুম, তার ই করা, একটু রুমিং করা, একটা বারান্দা সহ যদি হয় তাহলে নো প্রবলেম। তো এই জাতীয় চিন্তাও আমাদেরকে ইঞ্জিনিয়ারকে করতে হয়, কিন্তু তার পারিপার্শ্বিক অবস্থার কারণে সে হয়তো এগুলো চিন্তা নাও করতে পারে। তখন হয়তো যারা আমরা ইউজার আছি তখন তো ঠিক তেমনি কম্পিউটার সায়েন্টিস্টের ব্যাপারেও তাই। তো যদি প্রফেশনের ইয়েটা দেখি, যে কম্পিউটার সায়েন্টিস্টের কম্পিউটার সায়েন্স না, ইঞ্জিনিয়ারদের ই মানে প্রফেশনের যে পপুলারিটি, তো প্রায় 50% এর কাছাকাছি। তার মানে নট ব্যাড। অনেক আগে থেকেই হয়তো মেডিকেল স্টাফ বলে শুধু ডাক্তার না, নার্স, তারপর মেডিকেল টেকনোলজিস্ট, এইগুলা মিলে ডাক্তারদের সংখ্যা মানে মেডিকেল রিলেটেড লোকের সংখ্যাও সারা বিশ্বে অনেক 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 বেশি। এটা মোর দ্যান ইঞ্জিনিয়ার্স। কারণ শুধু তো ডাক্তার না, ডাক্তারের সাথে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, এই জন্য, এবং টিচার্স, প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল কলেজ পর্যন্ত ধরো যদি ধরি, ইউনিভার্সিটিকে যদি রিসার্চে নিয়ে চলে যায়, তাহলেও টিচারের সংখ্যা বিরাট সারা বিশ্বেই, প্রাইভেট পাবলিক সব মিলে। এই জন্য টিচারের সংখ্যা, মেডিকেল টেকনোলজির সংখ্যা, এটা আমরা একটা পরে একটা টেবিল আছে সেটা দেখবো। এ পাবলিক রিলেশনস আর প্রবলেম, নট অ্যান এথিক্স ইস্যু। যখন তুমি ইঞ্জিনিয়ারিং হবা, আমি ইনফরমেশন সিস্টেম অ্যানালাইসিস পড়াইতাম আগে, এখন অবশ্য কাশেম ভাইকে ছেড়ে দিচ্ছি। তো সেখানে একটা জিনিস বলতাম আমি, এবং এখনো তোমাদেরকে সুযোগ পেলে বলবো, সেটা হলো তুমি কম্পিউটার সায়েন্টিস্ট হলা, তোমাকে এই পাবলিক রিলেশনটা বুঝতে হবে। তুমি যেমন তোমার বসের সাথে যখন কমিউনিকেট করবা, সে হয়তো টেকনিক্যাল নয়, নন টেকনিক্যাল, মানে মোটামুটি টেকনিক্যাল হয়ে গেছে এই কাজের সাথে যদি হওয়ার কথা, কিন্তু 100% টেকনিক্যাল নাও হতে পারে। অথবা যিনি মালিক, মালিক বলতে তোমার কি বলে কি বলে যে কোম্পানির যিনি মালিক, তিনি হয়তো কম্পিউটার সায়েন্টিস্ট নাও হতে পারে। তো তাকে একভাবে তোমাকে কনভিন্স করতে হবে, প্রপোজালটা তার তার মতো করে তাকে প্রপোজাল দিতে হবে। আবার যে নাকি ইউজ করছে সিস্টেমটা, যে ইউজ করবেন, অর্থাৎ এইটা স্টেক হোল্ডার, যাদের জন্য আমরা সফটওয়্যার তৈরি করব, তার তার মালিক এবং তার স্টাফরাও কিন্তু নন টেকনিক্যাল এবং পাবলিক। তো তাদের সাথে কিভাবে অ্যাটিটিউড করতে হবে, এই সমস্ত জিনিসও ইনফরমেশন সিস্টেমে আমি পড়াইতাম। না তোমরা পড়ে আসছো কিনা, অর্থাৎ তাদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে টেকনিক্যাল টার্ম থেকে বিরত থাকতে হবে। বুঝতে পারছো যে পাবলিক রিলেশন নট অনলি যে শুধু রাস্তাঘাট বানাইতে গিয়ে জনগণের সাথে গন্ডগোল, তা না। হ্যাঁ, হ্যাঁ, যেমন ধরো জনপ্রতিনিধিকেও হ্যান্ডেল করতে হয় ইঞ্জিনিয়ারকে, আবার ইঞ্জিনিয়ারিং তাদের যে সিনিয়র বস আছে তাদেরকে মেনটেন করা, পাবলিকদেরকেও মেনটেন করা, আবার ওয়ার্কারদের সাথেও রিলেশন আছে। তো সেইখানে এথিক্সটা জড়িত না, বাট সাইকোলজি জড়িত। তোমার একটা হয়তো শ্রমিকরা একটা বিদ্রোহ করে বসলো ছোট্ট একটা ইস্যু নিয়ে, যে আমাদের কি দিতে হবে, এই কি বলে ভাতা বাড়াইতে হবে। তো তখন তোমার যদি কাজ বন্ধ হয়ে যায়, তাহলে টাইমলি যদি সে কাজ শেষ না করতে পারে, তাহলে হয়তো ইঞ্জিনিয়ারের কি বলে বিল পাবে না, নানান সমস্যা থাকে। তাহলে তাদের সাথে অনেক সময় কম্প্রোমাইজ করে, আচ্ছা ঠিক আছে তোমরা কত বাড়াইতে চাও এত, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমাদের 2 জন প্রতিনিধি পাঠাও, আমরা আলাপ করি, মিটিং টিটিং করে একটা মাঝামাঝি একটা পর্যায়ে হয়তো তাদের বাড়াইয়াও দেয় অনেক সময়। তাহলে এইটা হ্যান্ডেল করার, যে এটাকে এথিক্স না বললেও এইটা প্রফেশনের সাথে সাইকোলজি অনেক সময় পুরাপুরি জড়িত থাকে। তো এইটাও আমাদের
জানতে হবে। বেস্ট প্র্যাকটিসেস টু ইনক্লুড অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্স, মানে সোশ্যাল সায়েন্স এবং সাইকোলজি এই পুরা বিষয়টা মিলেই আমাদের ইঞ্জিনিয়ারদের সেইগুলো জানতে হবে। যেমন তুমি অনেক বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলো কম্পিউটারাইজড হওয়ার আগে মানে যখন এই সিস্টেম অ্যানালাইসিস এই সমস্ত জিনিস হচ্ছিল এবং চেষ্টা করা হচ্ছিল, ব্যাংকে এরকম অবস্থাও ঘটছে। যেমন আমার এক চাচাতো ভাই, উনি ব্যাংকের ক্যাশিয়ার ছিলেন দীর্ঘদিন সোনালী ব্যাংকে। তো লাস্ট মানে কম্পিউটারাইজড একদম গ্রাম লেভেলেও তো হয়েছে, তো খুব বেশি দিন হয়নি, তাই না? আর উনি সেই চাকরি করে সেই 84-85 সাল থেকে না 86 সাল থেকে, এরকম অনেক আগে থেকে চাকরি করে। তো যখন এই কম্পিউটারের বিষয় আসলো, তো এখন ওই যে অনলাইনে এন্ট্রি দিতে হবে, ই করতে হবে, অনেক কিছু কম্পিউটারাইজড হয়ে গেলে যেটা যে প্রসেস আছে, তো উনি সেটা করবেই না। এরকম আরো বহুত এরকম ব্যাংকার ছিলেন যারা কম্পিউটারে তারা বসতে রাজি না। জি না, সারা জীবন চলে আসছি, আমি কম্পিউটার ধরতে পারবো না। যাক, তাদের বুঝে শুনে কিছু ট্রেনিং ট্রেনিং দিয়ে না দিলে হয়তো প্রমোশন দিবে না, এই সমস্ত জিনিস করে করে। তো এই এটা একটা বিষয়। তাহলে সোশ্যাল সায়েন্সেরও বিষয় রয়ে গেছে আমাদের প্রফেশন, ইঞ্জিনিয়ারিং প্রফেশনের সাথে, এমনকি কম্পিউটার সায়েন্টিস্টের সাথে। তো ওই সময় যেটা হচ্ছিল, যখন বিভিন্ন কোম্পানিতে যখন এরকম ইনফরমেশন কালেক্ট করতে যাচ্ছিল, তা তাদের সাথে মিসব্যবহার, মিসবিহেভিয়ার, তাদের তথ্যগুলা গোপন করা, ঠিকমতো দিত না, ডাটা চাচ্ছ তুমি, একটা ফর্ম চাচ্ছ দিচ্ছে না, মানে এভরি হোয়ার, এমনকি ডুয়েটে পর্যন্ত। হ্যাঁ, ডুয়েটে পর্যন্ত একই রকমের প্রবলেম, মানে এভরি হোয়ার। যারা কম্পিউটারের নিয়ে কাজ না করে তারা কম্পিউটারে আসতে চায় না, ধরতে চায় না। আমরা করব কেন, ডাটা এন্ট্রি করব কেন, এটা করব কেন, সেটা করব কেন, আমরা ধরবো কেন, এরকম বিষয়াদি জড়িত আছে। এই যে একটা টেবিল, এখানে ইঞ্জিনিয়ারিং প্রফেশন 2003 সাল, এটা অনেক পুরনো যদিও, তবু এটা ডকুমেন্ট আকারে আসছে। প্রায় 69 to 60 আগে একটু ছিল, এখন মোটামুটি তখন পর্যন্ত ছিল। এখন তো আমি মনে করি আরো বেড়ে গেছে, কারণ প্রাইভেট ইউনিভার্সিটি, তারপরে আরো ইনস্টিটিউট, তারপর টেকনিক্যাল, এখন তো পুরো গভর্নমেন্টের পুরো নজর হলো ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ টেকনিক্যাল পড়াশোনা করতে হবে। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হচ্ছে থানা লেভেল পর্যন্ত, জেলা লেভেল পর্যন্ত আছে, এটা থানা লেভেল পর্যন্ত স্থাপন করা হচ্ছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। তো তারপরে তাদের হায়ার স্টাডিজের জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা ইনস্টিটিউট তৈরি করার দরকার হবে। তো সেই ক্ষেত্রে এখন যেটা দরকার, সেগুলো 50% অফ দি পপুলেশন, অথবা যত স্টাডি আছে তার মধ্যে 50% যেন টেকনিক্যাল স্টাডি হয়। স্কুল কলেজেও কিছু টেকনোলজি, যেমন এমনকি তোমার ধরো এগ্রিকালচারেও তো টেকনোলজির ব্যাপার রয়ে গেছে, তাই না? এগ্রিকালচারেও টেকনোলজির ব্যাপার রয়ে গেছে। তো সেইগুলা, অর্থাৎ এভরি হায়ার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যাতে অ্যাপ্লাই করা যায় দেশকে, যেমন মালয়েশিয়া এবং চায়না এত উন্নত হয়ে গেল কিভাবে, জাপান, তো তাদের সবাই কিছু না কিছু টেকনিক্যাল নলেজ রাখে। তাদের তাদের এমন ভাবে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ইনস্টিটিউট আছে যারা একটু প্র্যাকটিক্যাল শিখায়, কিছু একটা সার্টিফিকেট দিয়ে দেখা যায় ভালো চাকরি হয়ে যাচ্ছে। আমাদের দেশেও হয়তো আস্তে আস্তে এইভাবে হবে, তখন ওই সার্বিক দেশের উন্নতি হয়ে যাবে, কারণ সবাই কিছু না কিছু করতে পারবে এবং নতুন কিছু ইনোভেটিভ আইডিয়া তারা ইমপ্লিমেন্ট করতে পারবে। ঠিক আছে? তো এখানে যেটা দেখা যাচ্ছে, নার্সের সংখ্যা সবচেয়ে বেশি, তার মেডিকেল ডক্টর। এটা হয়তো এটা মনে হয় আমেরিকান কোন একটা তথ্য, ওই দেশে নার্সের সংখ্যা অনেক, 83%, ডক্টর 68, মানে চয়েস দিত 68, ফার্মাসিস্ট 67, ডেন্টিস্ট, তারপরে কলেজ টিচার্স, ইঞ্জিনিয়ার্স, তারপর পুলিশম্যান, ক্লার্জি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে তার মানে বোঝা যাচ্ছে ইঞ্জিনিয়ারিংটা হলো মোটামুটি মাঝামাঝি স্টেজে সারা বিশ্বেই মোটামুটি জড়িত আছে, যে সব প্রফেশনে দরকার হয়। হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং এথিক্স? ইঞ্জিনিয়ারিং এথিক্সটা কি? এটা হলো the study of the moral issues and decisions confronting individuals and organization engaged in it. মরাল বিষয়, যেটা আমরা গত আগের লেকচারে বলেছিলাম, মরাল মানে হলো নৈতিক বিষয়াদি। এইগুলাও তখন কি ডিসিশন নেবে, যেটা নাকি ব্যক্তি এবং অর্গানাইজেশনের সাথে একটু কনফ্রন্টিং হয়। কোম্পানির স্বার্থ 100% দেখলে জনগণের স্বার্থ জলাঞ্জলি দিতে হয়।
তাহলে এই ইস্যুগুলা দেখাটাই ইঞ্জিনিয়ারিং এথিক্স এর। এই ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে যে অর্গানাইজেশন আছে তার সাথে ব্যক্তির যে কনফ্রন্টেশন হয়, তো সেইটা তার মোরাল ইস্যুগুলা বিবেচনা করে ইঞ্জিনিয়ারিং এথিক্স এর মূল প্রতিপাদ্য বিষয়। The study of related questions about the moral ideals, characters, policies, and relationships of people and corporation involved in technological activity. তার মানে তুমি কি আইডিয়ালস এর উপর তুমি এই কাজটা করবা, তাদের ক্যারেক্টার কি হবে, পলিসি কি হবে, রিলেশনশিপ কি হবে পিপল, মানে লোকজনের সাথে এবং কর্পোরেশনের সাথে কি রিলেশনশিপ হবে, এইগুলাই আমাদের স্টাডি করাটাই ইঞ্জিনিয়ারিং এথিক্স এর কাজ। কি ধরনের হবে, লোকজন যাতে ডিপ্রাইভ না হয়, তারাও বেনিফিটেড হয়, কোম্পানিও বেনিফিটেড হয়, কিভাবে লাভজনক হয়, সেই সমস্ত বিষয় বিবেচনা করাই হলো ইঞ্জিনিয়ারিং এথিক্স এর বিষয়াদি। Ethics and engineering, where the ethical issues can arise, কোথায় কোথায় এই এথিক্যাল ইস্যুস গুলা তোমারই হয়, ব্যবহার হয়, সেটা হলো কনসেপচুয়ালাইজেশন। যখন তুমি কনসেপচুয়ালি এটাকে ডিজাইন করবা, একটা জিনিস আগে তো বিল্ডিং হয় না, আগে বিল্ডিং এর যে প্রথমে যে ডিজাইন হয় সে, অথবা কনসেপচুয়ালি আগে একটা 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 ফ্লোর প্ল্যান করেছে, এত বড় জায়গা, তাহলে এখানে এটা হোক, এখানে এটা হোক, এটা এখানে হোক, এই গেটের মধ্যে এরকম হোক, সিকিউরিটি গার্ডদের জায়গা হোক, মানে একটা কনসেপচুয়াল ডিজাইন, কনসেপচুয়াল একটা আইডিয়া করতে হয়, অ্যাবস্ট্রাক্ট ভিউ করতে হয় প্রথম, তারপরে এটাকে ডিজাইন করতে হয়, ডিজাইন করার পরে সেটাকে টেস্টিং করতে হয়, তারপর যে ম্যানুফ্যাকচারিং ইস্যু হয়, তখন সেটাই যদি ম্যানুফ্যাকচারিং বলি অথবা একদম ইমপ্লিমেন্টেশন বলতে পারি, যদি বিল্ডিং হয় অথবা সফটওয়্যার হয়, তাহলে সেটা ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ এই বিল্ডিংটা তৈরি করা, তারপরে সেলস তৈরি করা। এটা যদি সিভিল ইঞ্জিনিয়ার হয় তাহলে ফ্ল্যাট বিক্রি করা, বা প্লট বিক্রি করা, সেই প্লটটা ভরাট করে সুন্দর করে তারপরে সেটা বিক্রি করা। আবার সার্ভিসও আছে, বিভিন্ন ধরনের সার্ভিসও। তো এখানে অনেক ক্ষেত্রেই এথিক্যাল ইস্যুটা অ্যারাইজ করে। তার মানে তুমি যখন কনসেপচুয়ালি এটাকে ডিজাইন করব, অ্যানালাইসিস করব, তারপর ডিজাইন করব, তারপর টেস্ট করব, তারপর এটা ম্যানুফ্যাকচারিং অথবা ইমপ্লিমেন্ট করব, তারপরে সেটা আবার বিক্রি করারও বিষয়াদি থাকবে। এবং সেই সার্ভিস সার্ভিস মানে আফটার সেলসও কিছু সার্ভিস থাকে, সেইখানে এথিক্যাল ইস্যুগুলো কি, সেইগুলো আমাদের বিবেচনার বিষয়, যে হোয়ার দ্য এথিক্যাল ইস্যুস ক্যান অ্যারাইজ। এই সমস্ত ক্ষেত্রে এথিক্যাল ইস্যু জড়িত। যেমন একটা জিনিস ইমপ্লিমেন্ট করবো, সেখানে কিছু ধাপ্পাবাজি দেখলাম, মানুষ তো বুঝবেই না, ওরা কি আর বুঝবে। যেমন এখন লোহার রডের বদলে বাঁশ দিচ্ছে লোক, এটা তো এথিক্যাল হচ্ছে না, তাই না? তারপর সুপারভিশন এন্ড প্রজেক্ট টিমস, এইটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। প্রজেক্ট টাইমলাইন এন্ড বাজেট, এইটা টাইমলাইন থাকে যে 3 বছরের মধ্যে শেষ করতে হবে, তার বাজেট কি হবে। এক্সপেকটেশনস, ওপিনিয়নস এন্ড জাজমেন্ট, কি ধরনের এক্সপেকটেশন ছিল, কোনো মতামত আছে কিনা, তারপরে এর উপর জাজমেন্ট কি, তারপর ইন্সপেকশন করা হয়, তারপরে এরকম কিছু থাকে, সেইখানেও সুপারভিশন এন্ড প্রজেক্ট টিমের কাজ রয়ে গেছে। প্রোডাক্টস এর ক্ষেত্রে হলো, এই ক্ষেত্রেও এথিক্স এর ইস্যু, সেটা কি আনসেফ কিনা বা লেস দেন ইউজফুল কিনা। ডিজাইন ফর অবসোলেন্স এন্ড ইনফেরিয়র ম্যাটেরিয়ালস, আনফোরসিন হার্মফুল ইফেক্টস অফ সোসাইটি, যদি এমন হয় যে সেটা ইঞ্জিনিয়ার জানে যে এটা করলে মানুষের মৃত্যু হবে বা মানুষের ক্ষতি হবে, বা এমন একটা একটা ইন্ডাস্ট্রি তৈরি করলো যার কেমিক্যাল ইয়ের কারণে এলাকায় ক্ষতি হচ্ছে। তোমরা হয়তো জানো না, মনির কেমিক্যাল রুট নামে আমাদের ডুয়েটের পাশে একটা রুট আছে, জানো বোধহয়, জানো কি মনির কেমিক্যাল রুট? সেই মনির আছে। কেমিক্যাল ছিল আসলে একটা কেমিক্যাল ফ্যাক্টরি ছিল একসময়, বিআইটি আমলে, অনেক আগে। তো ওর থেকে যে কেমিক্যালের ধোঁয়া বের হইতো, সেটা এই ডুয়েটের ছাত্রদের এবং আশেপাশের লোকদের কষ্ট হইতো। আশেপাশের লোকজন তার কথা বলতে পারে না, ছাত্ররা একবার গিয়ে একদম ভেঙে চুরে গেট মেট ভাঙে একদম একাকার করে, আর মালিককে খুঁজছে, মানে যেভাবে ছাত্ররা হইলে যেটা করে সেরকম করছে। তো তারপরে বন্ধ টন্ধ হয়ে আস্তে আস্তে সে বিক্রি করে দিয়ে চলে গেছে। এখন তো হয়তো গার্মেন্টস ছিল, এখন নাকি এলটেক কিনে নিছে। যাই হোক, তো প্রোডাক্টস আনসেফ অর লেস দেন ইউজফুল, মানে প্রোডাক্টসটা যাতে আনসেফ না হয়, লেস দেন ইউজফুল, যেরকম ইউজ করার কথা সেরকম ইউজ করা যাচ্ছে না, এরকম যেন না হয়। ডিজাইন ফর অবসোলেন্স, এটা কোনো কাজেই লাগলো না। ইনফেরিয়র ম্যাটেরিয়ালস, ওই যে রডের বদলে বাঁশ দিল,
এক নম্বর বালি দেওয়ার কথা ছিল 2 নম্বর বালি দিয়ে দিল, ইট দেওয়ার কথা 1 নম্বর দিল 2 নম্বর ইট। সিমেন্টের মধ্যেও কোয়ালিটি আছে, এরকম নানান কিছু হইতে পারে। সফটওয়্যারের মধ্যেও এমন কিছু দিয়ে দিলা যে সেটা হয়তো বেশি দিন টিকবে না, আবার প্রবলেম করবে, একটা বাগ ঢুকে যেতে পারে। এই সমস্ত জিনিসও আমাদের বিবেচনায়। আবার আনফোরসিন হার্মফুল ইফেক্টস টু সোসাইটি, যেটা দেখা যাচ্ছে না কিন্তু সোসাইটির ক্ষেত্রে খারাপ হতে পারে, সেটাও বিবেচনার বিষয় নিয়ে আসতে হবে। যেমন এখন ইন্টারনেট সারা এলাকায় এলাকায় ছড়াই পড়ছে, তো দেখা যাচ্ছে যে ছেলে পেলে বিভিন্ন ধরনের বাজে জিনিসের মধ্যে এঙ্গেজ হয়ে যাচ্ছে। তো সেইগুলো যাতে বন্ধ করা যায় তার জন্য ব্যবস্থা নিতে হবে, যে দেখা যাচ্ছে না। এবং কোরিয়াতে অনেক কিছু ব্লক হয়ে যেত, মানে সে তুমি দিলে একটা খারাপ কিছু দিলা তো সেটা আসবে না, সেটা ব্লক হয়ে যাচ্ছে। এরকম বিষয়ও মানে কম্পিউটার সায়েন্সের সাথেও জড়িত, যেটা সোসাইটির জন্য হার্মফুল, সেগুলো যাতে যাতে রোধ করা যায়, সেইটাও এথিক্স এর একটা অংশ। আদার ফিল্ডস ওয়্যার এথিক্স আর ক্রিটিক্যাল, অন্যান্য ফিল্ডেও এথিক্স এর ব্যাপার রয়ে গেছে, তাই একটু জাস্ট জানার জন্য। যেমন মেডিকেলের ক্ষেত্রে এথিক্স অত্যন্ত জড়িত, কিন্তু যদি অনেকে আনএথিক্যাল কাজ করে, তাই না, করতেছে না, টেস্ট না করে রিপোর্ট দিয়ে দিচ্ছে করোনা। আরে বাবা, তুই রিপোর্ট নাই দিতি, এমনি ট্রিটমেন্ট করতি, কিন্তু ভুয়া রিপোর্ট দিবি কেন? তাইলে মেডিকেলের ক্ষেত্রে তো খুবই জড়িত। অনেক ডাক্তার আছে যারা আসলে কোনো কারণে হয়তো কসাই হয়ে গেছে। কসাই শব্দটা ব্যবহার করা ঠিক হবে না, আমার আত্মীয় স্বজন ডাক্তার আছে, মানে অনেক ডাক্তার তারা এই এথিক্স মানছে না, মানছে মানছে না। যেমন আমার মাকে নিয়ে একবার, বহুদিন আগে, কোরিয়ায় যাওয়ার আগে একবার তার চোখের চুল কাটছে, তো আমি এখানে আমাদের গাজীপুরে একজন আমাদের এমদাদ ডাক্তারই রেফার করছে যে আপনি এখানে যান। ভালো। তো গেলাম, তো সে আমার মার সামনেই আমাকে বলতেছে আপনার মার তো হয়েছে, মারাত্মক হয়েছে, কর্নিয়াতে প্রবলেম হয়েছে, 2-1 মধ্যে অপারেশন করে দেবে, মানে তা নাইলে কিন্তু অন্ধ হয়ে যাবে। তো তখন আমি একটু ঠান্ডা হয়ে বললাম যে ডাক্তার সাহেব, আমি কিন্তু ডুয়েটের টেস্ট করব, আর আমার আমার ছেলে একজন ডাক্তার, নাতি ডাক্তার, আপনি জাস্ট নিয়ে আসছে আপনার কাছে, এভাবে ওনার সামনে একেবারে বলে দিলেন অন্ধ হয়ে যাবে, কথাটা তো এটা হলো না। তো আপনার তথ্য আপনি লিখে দেন, আমার বড় ভাই আছে, ওনার সাথে কথা বলে আমরা ঢাকায় করবো, আপনার এখানে করবো। একটু মুখ কালো হয়ে গেল, কিন্তু রোগীর সামনে এভাবে তাকে অন্ধ হয়ে যাবে কথাটা বলাটা তার উচিত হয়নি, উচিত হয়নি। কোনো কারণে হয়তো বা এথিক্স পড়েনি বা কিছু একটা হয়েছে। এনিওয়ে, এরকম হচ্ছে। লিগাল এথিক্স কিছু আইনের বিষয়াদি থাকে, তাই না? সেখানেও দেখা যাচ্ছে উকিলরা অনেক সময় মিথ্যা কেস নিয়ে অন্যকে ফাঁসায় এবং প্রবলেম করে, সেখানে এথিক্স জড়িত। বিজনেস এথিক্স, বিজনেসও কিন্তু ইঞ্জিনিয়ারিং সাথে জড়িত, তাই না? তুমি যখন ইট কিনবা, বালি কিনবা বা যন্ত্রপাতি কিনবা, সেখানে বিজনেস জড়িত থাকে, তাই না? শুধু তো ইঞ্জিনিয়ার তো একা না, প্রকিউরমেন্ট আছে। ইঞ্জিনিয়ারিং এর বড় পার্ট হইলো সাপ্লাই চেইন এন্ড প্রকিউরমেন্ট, আর হলো লেবার ম্যানেজমেন্ট। এগুলো তো ইঞ্জিনিয়ারিং সাথে বিজনেস জড়িত, মালামাল কিনবা কোথা থেকে, এই সমস্ত জিনিস জড়িত। বিজনেসেও কিছু এথিক্স থাকতে হবে। সায়েন্টিফিক এথিক্স, যখন সায়েন্টিস্ট যারা আছে তাদেরও কিন্তু এথিক্স আছে, যারা বায়োলজি নিয়ে কাজ করে, যারা রেডিও অ্যাক্টিভ, যে কোনো কেমিস্ট্রি নিয়ে হোক, তাদেরও এথিক্স মেইনটেইন করে চলতে হবে। এথিক্স এন্ড সেফটি, এগুলা মেইনটেইন করে করে চলতে হবে। And applied ethics domain rather than a theoretical analysis or philosophy, মানে শুধু থিওরিটিক্যালি একটা ফিলোসফি, যেমন আগে থেকে যে সমস্ত থিওরি, ওই যে আমরা কিছু ল্যারম কেস, সরি কেস পড়লাম না গত আগের ক্লাসগুলাতে, ম্যাকুয়েন, আর একটা কি যেন বললাম, ভুলে গেলাম। তো সেই সমস্ত দিক ছিল থিওরিটিক্যাল অথবা হয়তো সোশ্যাল সায়েন্স রিলেটেড, কিন্তু এখন যখন ইঞ্জিনিয়ারিং এথিক্স আসছে তখন কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যাল ফিলোসফি এবং প্র্যাকটিক্যাল এথিক্স আসতেছে। ইঞ্জিনিয়ারিং অকার্স এট দ্য কনফ্লুয়েন্স অফ টেকনোলজি, সোশ্যাল সায়েন্স এন্ড বিজনেস। তার মানে এই তিনটা মিলে কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং দের কাজ, টেকনোলজিও লাগবে, আবার সোশ্যাল সায়েন্স, সোসাইটির সাথে যেহেতু জড়িত আছে, আর বিজনেস এর ম্যাটার রয়ে গেছে, যে প্রোডাক্টটা তৈরি করবো যা সেটা আবার বিক্রি করতে হবে, আবার প্রকিউরমেন্টের বিষয় আছে, সেখানে যদি আমি কম দামে কিনতে পারি তাহলে প্রফিট হবে, এই সমস্ত বিষয় রয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং ইজ ডান বাই পিপল এন্ড ফর পিপল। ইঞ্জিনিয়ারিং ইজ ডান বাই পিপল এন্ড ফর দি পিপল। ইঞ্জিনিয়ার কি করবো আমরা? লোক দিয়ে করা হবে, যে লেবার টেবার ইঞ্জিনিয়ার, এরা সবই তো মানুষ, তাই না? মানুষ করবে এবং কার জন্য করবে? ফর দি পিপল। Engineers' decisions have an impact on all three areas in the conference.
এই তিনটা বিষয়ের মধ্যে সবার সাথে জড়িত। The public nature of engineers work ensure that ethics will always play a role. এই সমস্ত ক্ষেত্রেই ethics prevalence থাকতে হবে। ethics জলাঞ্জলি দিয়ে আমাদের কোনো কি চলতে পারে না। কি বলে ইঞ্জিনিয়ারদের চলা মুশকিল। যেমন কম্পিউটার সায়েন্সেও দুর্নীতি করার সুযোগ আছে। যেমন কি করে এখন, যেমন ধরো আগে তো ল্যান্ডের যে সমস্ত বিষয় ছিল এগুলো সব ম্যানুয়াল ছিল, হাতে লিখে দিত। তো এখন ডিজিটাল হয়েছে, ডিজিটাল একটা প্রিন্ট দিবে, প্রিন্ট দিয়ে তোমাকে কাগজটা ফাইনাল সিগনেচারে পাঠাবে না, পয়সা দাও তাহলে দিবে। এরকম কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় যে কাজটা করছে। এগুলাও জড়িত হয়। তো তাহলে আমাদের এমন সিস্টেম করে দিতে হবে যে তার কাছে অনলাইনে চলে যাবে, আর অফলাইনে হার্ড কপি পাইতে গেলে তাকে ওয়েট করতে হবে। অথবা আরো নানান কাউন্টার, যেমন কোরিয়াতে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ঢুকতে একটা ক্যামেরা, যেখানে সার্ভিস নিচ্ছে সেইখানে একটা ক্যামেরা, ভিতরেও ক্যামেরা। মানে কে কি করতেছে, পয়সা নিবে তো দূরের কথা, এগুলা যদি ধরাও পড়ে তাহলে চাকরি না একেবারে মৃত্যুদণ্ডের মতো অবস্থা। মানে চাকরি তো যাবেই, এই ওই দেশেই কোথাও চাকরি হবে না, তার কামলা দিয়ে খাইতে হবে। হয়তো কামলাও নিবে না, যদি জেনে যায় এই লোক তো চুরি করছে, তারা কামলা হিসেবেও নিবে না, যে আবার কোনটা ক্ষতি করে ফেলবে। মানে সোসাইটিতে এমন হয়ে যায় দুর্নীতিগ্রস্ত লোক যে তা সমাজে বাইর হয় মুশকিল, ঘরের ভিতরে তালাবদ্ধ অবস্থায় পাগলের মতো থাকতে হয়। এই জন্য অনেক দেশ, কোরিয়াতে অনেকের প্রেসিডেন্টের ভাই কি করছিল, এবং পরে দেখা গেল যে প্রেসিডেন্টও হয়তো মরাল ইয়ে ছিল, যে কারণে সেই প্রেসিডেন্ট মধ্যে আত্মহত্যা পর্যন্ত করছে। তো আমাদের দেশে এখনো হয় নাই, কিন্তু হওয়ার দরকার আছে। যেমন যদি হয় সোসাইটিতে যেরকম চুরিধারি করবে, তার সোসাইটিতে কোনো জায়গায় এরকম একটা ব্যবস্থা হয়তো করতে হবে আমাদের। ঠিক আছে? Impacts of engineers ethical decisions. The product and service should services, তার মানে সেফটি এন্ড ইউটিলিটি, এই জিনিসটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এই ক্ষেত্রে যাতে বেটার সার্ভিস এন্ড প্রোডাক্ট যাতে আমরা প্রোভাইড করতে পারি উইথ সেফটি এন্ড ইউটিলিটি, এটা ব্যবহারটা সবচেয়ে বেশি হয় এবং তার সেফটির সাথে কোনো কম্প্রোমাইজ না করে আমাদের। ঠিক আছে? দি কোম্পানি and its stakeholders, তাইলে ইঞ্জিনিয়ারদের ডিসিশন কি কোম্পানির সাথে কি রিলেশনশিপ হবে, এবং স্টেক হোল্ডার যারা আছে, সাথে যারা জড়িত আছে সবার সাথে এটার ব্যবহার নিশ্চয় করবে। যেমন কাউকে একটা বিল্ডিং বানাই দিচ্ছে, তো সেই ক্ষেত্রে মালিক হইল স্টেক হোল্ডার, কোম্পানি যে নাকি বিল্ডার্স, তারা কোম্পানি, কিন্তু এখানে মিডিয়েটর হিসেবে ইঞ্জিনিয়াররা মানে মূল ভূমিকা পালন করে। তো সেই হিসেবে কোম্পানি এবং স্টেক হোল্ডারদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করা, এবং সেখানে এথিক্যাল ডিসিশন ইঞ্জিনিয়ারকে নিতে হবে, তার ডিসিশনের ভিত্তিতে অনেক কিছু ডিপেন্ড করে। এই জন্য এখানে এথিক্সটা কাজে লাগাতে হবে। দি পাবলিক এন্ড সোসাইটি, তার মানে পাবলিক এবং সোসাইটির সাথে তাদের পাবলিকের যাতে বেনিফিট হয়, তাদের জন্য কোনো ক্ষতি না হয়, সেটা তো সেফটির মধ্যে চলে গেল, বাট বেনিফিটটা ম্যাক্সিমাম হয়, এনভায়রনমেন্টাল কোনো পলিউশন না হয়, হ্যাঁ, এনভায়রনমেন্টাল কোনো প্রবলেম না হয়, সেগুলো খেয়াল করতে হবে, যাতে কোনো যদি ওয়াস্ট তৈরি হয় সেই ওয়াস্টটা ই না হয়, কি বলে ওয়াস্টটা যাতে যেমন আমাদের এই কোনাবাড়ির ওই দিক থেকে সমস্ত ফ্যাক্টরির ইয়েগুলা ইয়েতে চলে আসতেছে, নদীতে চলে আসে পানি, বুড়িগঙ্গা নদীতে কোনো মাছই নেই, মাছই বাঁচতে পারে না, কারণ কোনো অক্সিজেন লেভেলই নেই, কারণ সমস্ত ময়লা পানি ডাইরেক্টলি নদীতে যাচ্ছে। কিন্তু আমি কোরিয়াতে, আমি দেজন যে শহরে ছিলাম, দেখতাম যে পানিগুলো একটা বড় খাল বা হালকা ছোট গাঙের মতো বলতে পারি, সেইগুলো এমন ভাবে ডিজাইন করা, শুকনা মৌসুমে দেখা যাচ্ছে যে স্টেপ বাই স্টেপ এরকম। ধরো এদিক থেকে নদীটা আসলো, এখানে এক ধরনের হাইট আছে, ওই হাইটের উপর দিয়ে পানিটা, ওখানে কিছু পাথর টাথর দেওয়া আছে লোকজন যাতায়াতের জন্য, এই একটু দূরে দূরে বসানো আছে, ব্লক বসানো আছে, যাতে ওই দিক দিয়ে যেতে পারে। যদি এই দিক দিয়ে ক্রস করতে হয় তাহলে এখানে এরকম হাইটা যেতে পারে মানুষ, যাতে এরকম গাড়ি করে দিতে পারবে না। গাড়ি করার জন্য তো ব্রিজ লাগে,
এবং হাইটা হাইটা যাতে ক্রস করতে পারে, কিন্তু পানিগুলো যাতে এদিকে ভিতরে যেতে পারে। আচ্ছা, তাহলে কিছু ময়লা ওইখানে তখন স্থিত হয়ে যায়। তারপরে এরকম 5-6টা এরকম আস্তে আস্তে আবার আরেকটা, সেখানে এরকম, তাহলে ময়লাগুলো সব নিচে পড়ে যাচ্ছে। আর তোমার পলিথিন টলিথিন তো নাই, কারণ ওটা হলো যে ড্রেন দিয়ে আসে সেইখানেই সামহাও ব্যবস্থা আছে যাতে ওটা আটকে যায় এমন কোনো ওই তোমার লোহার রড দিয়ে এমন করে দিছে যাতে কোনো বড় ময়লা, পানিটা চলে যাবে কিন্তু ময়লা যাতে নদীতে গিয়ে না পড়তে পারে তার ব্যবস্থা। আর কেমিক্যাল গুলাও ইয়েতে দেওয়া হয়ে যায়। আচ্ছা, আজান হয়ে যাচ্ছে, আমি মনে হয় যে শেষ করে দিই আজকে। তাইলে দি প্রফেশন, হাউ দ্য পাবলিক ভিউজ ইট, দি ল। আচ্ছা, যখন আমরা কাজ করব তখন রুলস এন্ড রেগুলেশন মেনে করতে হবে, যেমন বিল্ডিং কোড আছে, রুলস এন্ড রেগুলেশনের যে সমস্ত কোড আছে, রাস্তা কতটুকু রাখতে হয়, জায়গা কতটুকু রাখতে হয়, বিভিন্ন যে রুলস আছে, হাইট, অনেক কিছু আছে না, এই সমস্ত বিষয় যাতে এই সমস্ত ল এবং পার্সোনাল পজিশন। হ্যাঁ, তো পার্সোনাল পজিশন বলতে জব এবং ইন্টারনাল মরাল, একজনের সাথে আরেকজনের সাথে কি ধরনের বিহেভিয়ার হবে সেগুলো জানার বিষয় আছে। টাইপিক্যাল গুড এন্ড এথিক্যাল ডিসিশনস মে বি জাস্ট দ্যাট গুড বাট রিয়ারলি গ্রেট অর আইডিয়াল। আসলে কিছু ডিসিশন আছে যেটাকে তুমি আইডিয়াল করা তো সম্ভব না, একদম গ্রেট করাও, যেহেতু বিজনেস করতে হবে তোমাকে একটা মডারেট সলিউশন দিতে হবে যাতে সেফটি, সিকিউরিটি এবং পাবলিক বেনিফিটটাও অপটিমাম হয়, এটাকে আমরা অপটিমাম বলতে পারি। সেই সমস্ত বিষয় একটু এথিক্যাল, গুড এথিক্যাল ডিসিশন এখানে নিতে হবে, যে পাবলিকও ক্ষতিগ্রস্ত না হয়, কোম্পানিও ক্ষতিগ্রস্ত না হয়, এবং ল এন্ড যেটা ল আছে সেই সমস্ত ল এবং রুলস গুলো মেনে কাজগুলো করা যায়, সেগুলো will not always be in the best interest irrespective of the timeline of all stakeholders. এইটাও ব্যাপার যে একদম বেস্ট ইন্টারেস্টটা যে সবসময় 100%ই করা যাবে তা করা যাবে না। এই জন্য দরকার হলে কনভিন্স করতে হবে, কাউন্সিলিং করে হলেও একটা মডারেট অবস্থায় নিয়ে আসতে হবে। এগুলো বানাই দেন এরকম একটা, যাইলে যাবে পাবলিকের যাবে, আমাদের না। যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, আমরা এমন একটা পলিসি তৈরি করে এটা যদি করেন তাইলে আপনার কিন্তু জেলে যেতে, আমি কিন্তু দায়িত্ব নেব না, আমি এর থেকে কমে আসতে পারবো। কারণ যে এটার মালিক সে তো ইঞ্জিনিয়ার না, সে একটা বলে করে দেন দেখি। কিন্তু আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, আমাদেরকে কি করতে হবে, একটা বেস্ট, একটা অপটিমাম সলিউশন দিতে হবে, পাবলিকেরও ক্ষতি না হয়, আবার যিনি মালিক এইটা বা কোম্পানি যে এটা বানাই দিচ্ছে, যার সাথে ইঞ্জিনিয়াররাও জড়িত, পাবলিক জড়িত, তো সেই ক্ষেত্রে কোম্পানিরও লস না হয়, সেটাও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর নট অটোমেটিক বাট রিকোয়ার থট, কনসিডারেশন, ইভ্যালুয়েশন এন্ড কমিউনিকেশন। তার মানে শুধু সবকিছু অটোমেটিক করা যাবে না, রিকোয়ারমেন্টটা কি চিন্তা ভাবনা করে, কনসিডারেশন নিয়ে, তার ইভ্যালুয়েট করে, আবার একটু কমিউনিকেটও করতে হবে, পাবলিকেও বুঝাইতে হবে যে আপনি তাহলে একটু ছাড় দেন, এরকম এরকম হোক, আপনার একটা ফ্ল্যাট কম নেন বা আপনার একটা ফ্ল্যাট ছোট হোক, কিন্তু এই জিনিসগুলো মেনটেন করেন। আবার মালিককে বলা হলো যে আপনি এই পর্যন্ত আপনার এই পরিমাণ প্রফিট হবে, আপনি পাস করে দেন। তো তখন হয়ে গেল তো ব্যাস, সবাইকে। এবং এইটা এখানে কমিউনিকেশনটা জড়িত, এখানে কমিউনিকেশনটা জড়িত। ঠিক আছে, তো ঠিক আছে, আমার আজান হয়ে গেছে, আমাদের জন্য আমরা প্রস্তুতি নেই। তাহলে আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও তাহলে, আমি স্যার আমি এক্সেল পাঠাই দেব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। তাহলে শেষ করে দিই, হ্যাঁ, 12:30 আজান হয়ে গেছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি।